আজকে আমরা বিপদ বিভাজন মানে সম্ভাবনার যে চ্যাপ্টার চলছিল তার সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে তোমরা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করে নিয়েছো। এখন দেখো সংক্ষিপ্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো সংক্ষিপ্ত প্রথম 1, 2, 3, 4 যেগুলো রয়েছে সব এক্সাম্পল এর মধ্যে করা রয়েছে, একটু খুঁজে নিলেই পেয়ে যাবে। মানে এগুলো একটু জেনে রাখা দরকার বটে, তো সেই জন্য ওখান থেকে একটু দেখে নেবে। বিশেষ করে 2 নম্বর প্রমাণটা খুব দরকার। 2 নম্বর প্রমাণটা দেখবে করা আছে এক্সাম্পল 10-এর 2-এ, তো ওইটা যেন একটু ভালো করে নেবে। তারপর দেখো 5-এরটা, তো 5-এরটা কি বলেছে, আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বইটা খুলবে, বইটা খুলে আগে বইটা পড়ে নেবে, তারপরে ভিডিওটা দেখবে। এক একটা অঙ্কের জন্য আগে অঙ্কটা পড়ে নেবে, কারণ আমি তো এখানে অঙ্কটা দিতে পারছি না, সেজন্য অঙ্কটা পড়ে নেওয়ার পর ভিডিওটা দেখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এখানে একটা মেশিনে উৎপাদিত বল্টুর 20% ত্রুটিপূর্ণ। যথেচ্ছভাবে নির্বাচিত 4টে বল্টুর নমুনায় সর্বাধিক 2টি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে ত্রুটিপূর্ণ হওয়াকে আমরা যদি সাফল্য ধরি, তাহলে ত্রুটিপূর্ণ হওয়া হচ্ছে 20%। তাহলে ত্রুটিপূর্ণ হওয়াকে যদি আমরা সাফল্য ধরি, ত্রুটিপূর্ণ হওয়া মানে সাফল্য, সম্ভাবনা, এখানে সরাসরি আমরা সম্ভাবনা ধরে নিচ্ছি, টি এটা সমান হচ্ছে 20%, মানে হচ্ছে 1/5। তাহলে কিউ কি হবে, তাহলে কিউ হবে 1 - 1/5, তার মানে 4/5। ঠিক আছে, আর এখানে কি বলেছে, 4টে বস্তুর নমুনা, মানে n = হচ্ছে 4। এবার প্রশ্নটা দেখো, সর্বাধিক 2টি, তো এখানে এইভাবে ভাঙবে, সর্বাধিক 2টি মানে হচ্ছে 2 বা তার থেকে কম। তাহলে কি বের করতে বলেছে আমাদের, প্রশ্নটাকেও আগে নোট করে নেবে, px ≤ 2, এইটার ভ্যালু আমাদের বের করতে হবে, px ≤ 2। তাহলে এটার মানে আমরা জানি, তাহলে px ≤ 2 এটার মানে হচ্ছে p0 + p1 + p2, এইভাবেও লেখা হয়, বা এরকম লেখা হয় px = 0, px = 1, px = 2, এইভাবে লিখলেও হয়। তো p0 মানে হচ্ছে n 4, তাহলে 4c0 * p, p মানে হচ্ছে 1/5 হোল টু দি পাওয়ার 0, আর 4/5 হোল টু দি পাওয়ার 4, প্লাস p1 মানে হচ্ছে 4c1 1/5 হোল টু দি পাওয়ার 1 ইন্টু 4/5 হোল টু দি পাওয়ার 4 - 1 মানে 3, প্লাস 4c2 ইন্টু 1/5 ইন্টু 4/5 এর হোল 4 - 2 মানে 2। তো এইটার মান আমাদের বের করতে পারলে যেটা পাবো সেটা হবে উত্তর। তো এখানে তোমাদের নতুন বই যদি থাকে, আমার বইয়ে যেটা রয়েছে অ্যানসারটা ভুল দেওয়া রয়েছে, অ্যানসারটা দেওয়া আছে সর্বাধিক 2 নয়, অ্যানসার আমার বইয়ে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ঠিক দুটোর জন্য। তো ঠিক দুটোর জন্য যদি হয় তাহলে এটা তো নয়, ঠিক দুটোর বলতে শুধুমাত্র এই অংশটা, তাহলে এই অংশটার জন্য উত্তরটা আমার বইয়ে রয়েছে কত, 1.1536, এটা উত্তর রয়েছে আমার বইয়ে। তোমাদের বইয়ে কারেকশন করেছে কিনা জানি না। সর্বাধিক 2 বলে এই কটা যোগফলটাই অ্যানসার হবে, ঠিক আছে। আর যদি ঠিক দুটো বলে তাহলে শুধু এইটার জন্য অ্যানসার হবে এটা, ঠিক আছে, বুঝে গেছো নিশ্চয়ই। সর্বাধিক 2 বললে
অ্যানসারটা এই কোটা যোগ করে যেটা হবে, আর ঠিক 2 বললে শুধুমাত্র ঠিক 2 মানে P2টা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা, মানে এইটা বললে শুধু অ্যানসার হবে এটা। বুঝে গেছিলে সে? তারপরে দেখো 6 এর একই অঙ্কটা। তো অঙ্কগুলো করার সময় একবার অঙ্কটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর নিজেই করতে পারবে, যদি না পারো তাহলে ভিডিওটা একবার দেখে নিলে পরের অঙ্কগুলো শত করতে পারবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে যেটা ভেদমান দেওয়া আছে, মধ্যক দেওয়া আছে। তো মধ্যক ভেদমান দেওয়া আছে যেটা প্রশ্ন করছে। তো আমরা জানি যাই দেওয়া থাকুক না কেন এনপি, এই দুটো হচ্ছে আমাদের এখানে প্যারামিটার। তাহলে এনপি এর মান না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো না। সেজন্য আমাদের প্রথম কাজ হবে এনপি কে বের করা। তো কোথা থেকে বের করব? মধ্যক মানে আমরা জানি এনপি, তাহলে এনপি হচ্ছে 4, ভেদমান মানে আমরা জানি এনপি কিউ, তাহলে এনপি কিউ এর মান হচ্ছে 2। এই দুটোতে যদি আমরা ভাগ করে দিই, এনপি আর এনপি কিউ যদি আমরা ভাগ করে দিই, তাহলে এনপি কিউ বাই এনপি সমান হচ্ছে 2/4। তাহলে পি কেটে গেল, এন কেটে গেল, তাহলে কিউ এর মানটা আমরা পেয়ে গেলাম 1/2। তো যখনই আমরা কিউ পেয়ে গেলাম তখনই আমরা পি পেয়ে যাব, তাহলে পি হবে 1 - 1/2, তাহলে পি পেয়ে গেলাম। আর যখনই আমরা পি পেয়ে গেলাম তখন আমরা এন পেয়ে যাব, কারণ এনপি সমান দেওয়া আছে 4, তাহলে এন সমান হবে বা এন ইন্টু হাফ সমান হচ্ছে 4, তাহলে এন সমান হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এন পি কিউ তিনটে মানই আমরা পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নটাতে দেখো বলেছে পি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 এর ভ্যালু বের করতে। তো পি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 মানে হচ্ছে এক্স এর মান 5 বা তার থেকে বেশি। তার মানে আমাদের কি কি বের করতে হবে? এক্স ইকুয়াল টু 5 বের করতে হবে, এক্স ইকুয়াল টু 6, আর এক্স ইকুয়াল টু 7, আর এক্স ইকুয়াল টু 8। পি এক্স ইকুয়াল টু 7 আর পি এক্স ইকুয়াল টু 8, এই চারটে মান বের করে আমাদের যোগ করে এটাকে সমাধান করতে হবে। নিশ্চয়ই মানগুলো বের করতে পারবে, তাহলে এটা নিজে শেষ করবে। ঠিক আছে, তো একটা জিনিস এখানে বলে রাখি অন্য অঙ্কের জন্য, যে এখানে তো বলেছে p লেস দেন ইকুয়াল টু 5, এখানে যদি বলতো যে p গ্রেটার দেন ইকুয়াল টু 7, তাহলে আমরা কি করতাম? তাহলে শুধু 7 আর 8 এ যোগ করতাম। ঠিক আছে, কিন্তু যদি এটা বলে দেয় এইরকম যে p গ্রেটার দেন ইকুয়াল টু 2, তার মানে কি 2 বা তার থেকে বেশি, তার মানে যোগ করতে হলে আমাদের 2 3 4 5 6 7 8 এতগুলো যোগ করতে হবে। তখন আমরা কি করব? এটা 5 আছে 5 এর জন্য যদি প্রশ্নটা দেয়, তো এটা একটু মনে রাখবে, যদি এই প্রশ্নটা কি দেয় যে p x greater than equal to 2, তখন আমরা কিন্তু p2 plus p3 plus p4 plus p5 plus p6 plus p7 plus p8 এতগুলো বের করতে যাব না। তখন কি করব? তাহলে যেহেতু আমাদের p greater than equal to 2 চেয়েছে, মানে 2 বা তার থেকে বেশি, মানে 2 থেকে 8 পর্যন্ত যোগফল চেয়েছে, তখন আমরা অন্য দিকটা দেখব যে 1 থেকে কাকে কাকে বিয়োগ করে দিতে হবে। কারণ আমরা জানি যে px সামেশন অফ px মানে 1 0 থেকে 8 পর্যন্ত যোগফল হচ্ছে 1, তাহলে সেই যোগফল থেকে আমরা কাকে বাদ দিয়ে দেব? যোগফল থেকে বাদ দিয়ে দেব p0 প্লাস p1, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে 1 থেকে p0 p1 কে বাদ দিয়ে দিলে যত হবে সেটাই হচ্ছে 2 থেকে 8 পর্যন্ত যোগফল। তাহলে সবসময় আমরা এটা দেখব যে কোন দিকটাতে আমাদের সুবিধা হচ্ছে। তো এটা যেহেতু এদিকেও 4টে, আবার যদি আমরা এদিক থেকে 1 এর দিক থেকে 1 মাইনাস করি, সেখানেও 1 মাইনাস 0 1 2 3 4 সেখানেও 5টা চলে আসবে, সেই জন্য এটাই সুবিধা। যাই হোক, যেটা হোক আমাদের করলেও হবে, কিন্তু সুবিধাটা হচ্ছে যে দিকটাতে ছোট থাকবে। হ্যাঁ, p গ্রেটার দেন ইকুয়াল টু 2 বললে নিশ্চয়ই শুধু এই দুটো বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে 1 থেকে, তো এইরকম ব্যাপারটাও আমরা একটু লক্ষ্য রাখবো। ঠিক আছে, তারপরে দেখো 7 এর, তো অঙ্কগুলো খুব সহজ, শুধু আমরা এনপি কিউ কে খুঁজে পেলেই হয়ে যাবে, বা শুধু এনপি কে পেলেই আমরা তো কিউ বের করে নিতে পারবো, এনপি কে পেলেই আমাদের অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। তো বলেছে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন ছাত্রীর স্নাতক হওয়ার সম্ভাবনা 0.4, ভর্তি হওয়া 3জন ছাত্রীর একজনও স্নাতক না হওয়া। তো কি তাহলে বলে দাও, তাহলে আমরা এখানে ধরে নেব যে স্নাতক হওয়ার সম্ভাবনা হচ্ছে p।
তাহলে স্নাতক হওয়ার সম্ভাবনা যদি p হয় তাহলে p ইকুয়াল টু হচ্ছে 0.4 বলে দিয়েছে। অতএব q ইকুয়াল টু হবে 1 মাইনাস 0.4 মানে হচ্ছে 0.6 pq পেয়ে গেলাম। ঠিক আছে, এবার nটা দেখো তিনজন ছাত্রের, তাহলে একজন ছাত্রের থেকে তিনজন ছাত্র, তার মানে n ইকুয়াল টু এখানে হচ্ছে 3। এবার প্রশ্নটা কি আছে, প্রশ্ন নাম্বার 1 কি বের করতে বলেছে, বলেছে একজনও স্নাতক না হওয়া, তার মানে কি বের করতে হবে, px 0 বের করতে হবে। নিশ্চয়ই এটা পারবে। প্রশ্ন 2, প্রশ্ন 2 কি আছে দেখো, শুদ্ধ একটু আমাদের আবার সেই কথাই আসছে, সিম্বল দিয়ে লিখতে হবে। তো সিম্বল দিয়ে লিখতে পারলেই কিন্তু অঙ্কগুলো আমাদের হয়ে যাচ্ছে। ঠিক একজন, তার মানে px 1 বের করতে হবে। আবার দেখো তিনজনেরই স্নাতক হওয়ার সম্ভাবনা, তার মানে px 3 বের করতে হবে। তিনজনেরই স্নাতক হওয়ার সম্ভাবনা px 3, নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 8 এরটা, তো 8 এরটাও দেখো একই রকমের প্রশ্ন, শুধু আমাদের pq কে খুঁজে বার করতে পারলেই কিন্তু হয়ে যাবে। দেখো 8 এরটা আরো সহজ অঙ্ক বলেছে, দেখো কি একটা, আবার বলছি আমি এখানে করার আগে কিন্তু তোমরা অঙ্কটা পড়ে নেবে, অঙ্কটা পড়ে নেওয়ার পর তারপরে ভিডিওটা দেখবে। অঙ্কটা না পড়ে নিলে, বইটা তোমার সামনে খোলা থাকবে, হ্যাঁ এটাও হতে পারে যে ভিডিও দেখতে দেখতে বইটা একবার দেখে নেবে, তারপরে কিন্তু নাহলে অঙ্কটা বুঝতে পারবে না। সেই জন্য বইটা সবসময় সামনে খুলে রেখে কিন্তু ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাহলে একটা বোমার পক্ষে লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা হচ্ছে 0.2। একটা ব্রিজ ধ্বংস করতে হলে দুটো বোমার আঘাত যথেষ্ট, তার মানে এটা বলে দিল যে দুটো বোমা পড়লে তবেই ব্রিজটা ভাঙবে, মানে দুটো পড়লে ভাঙবে, তার মানে কি দুই বা তার থেকে বেশি বোমাতে ব্রিজটা ভাঙতে পারে। তাহলে আমাদের কি বের করতে দিয়েছে, দেখো এখানে দেওয়া আছে যে লক্ষ্যবস্তুতে আঘাত করা, তাহলে এটাই আমরা ধরে নেব যে এটা বাড়িতেই করবে। তো p হচ্ছে 0.2, লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনাটাকে আমরা ধরে নিলাম সাফল্য, তাহলে সাফল্য হচ্ছে 0.2। তাহলে একটা ব্রিজ দুটো বোমার আঘাতে ধ্বংস হবে, 6টা বোমা ফেলা হলো, তার মানে কি বলে দিল n 6, নিশ্চয়ই q টা এখানে সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি, q 0.8, তাই না, 1 মাইনাস 0.2, তার মানে 0.8 হয়ে গেল। তাহলে p কি যখন পেয়ে গেছি, এবার যাই প্রশ্ন করুক না সব প্রশ্নের উত্তর দিতে পারবো, পারবো তো। তো ব্রিজটা ধ্বংস করতে দুটো বোমা যোগ, তার মানে কি চেয়েছে আমাদের, x 2 বা তার বেশি বোমা, তাহলে x less than equal to 2, এইটা আমাদের বের করতে হবে। 2 x এর মান হবে, সরি x এর মান হবে 2 বা তার বেশি বোমার আঘাত, মানে এটা হচ্ছে প্রশ্ন, দুটো বা তার বেশি বোমা পড়লে ব্রিজটা ভাঙবে। তাহলে ব্রিজটা ভাঙার সম্ভাবনা কত না, 2 বা তার বেশি বোমা যাতে ব্রিজটাতে লাগে, তাহলে 2 বা তার বেশি বোমা, তাহলে এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে কথাটা একটু আগে বলেছিলাম, তো এখানে আমাদের যদি যোগ করে বের করি তাহলে p2 p3 p4 p5 p6 এই পাঁচটা যোগ করতে হবে। কিন্তু যদি আমরা উল্টো দিকটা দেখি তাহলে 1 মাইনাস p0 p1 করলেই হয়ে যাবে। তাহলে 1 মাইনাস p0 p1 করাটাই আমাদের সুবিধা। তাহলে 1 থেকে p0 আর p1 এই দুটো বের করে 1 থেকে বিয়োগ করে দিলেই হবে, অথবা p2 p3 p4 p5 p6 এই গোটা যোগ করলেও নিশ্চয়ই হবে। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। তারপরে দেখো 9 এর অঙ্কটা কি বলেছে, তো এটা একটা ভালো অঙ্ক বলেছে, সাফল্যের সম্ভাবনা ধ্রুবক, পরীক্ষাটি স্বাধীনভাবে 7 বার পুনরাবৃত্ত হয়, তার মানে আমরা কি পেয়ে গেলাম, 7 বার পুনরাবৃত্ত হয়, মানে n এর মানটা পেয়ে গেলাম 7। 4 বার সাফল্যের সম্ভাবনা 3 বার সাফল্যের সম্ভাবনার সমান, তাহলে এখানে সাফল্যের সম্ভাবনা হচ্ছে p, তাহলে বলেছে যে 4 বার মানে px 4 ইকুয়াল টু হচ্ছে 4 বার সাফল্যের সম্ভাবনা 3 বার সাফল্যের সম্ভাবনার সমান, এইটা হচ্ছে আমাদের শর্ত। তো এই শর্ত থেকে আমরা কি পাবো দেখি, 7c4 into p to the power 4 into q to the power 3 সমান 7c3
ইন্টু পি টু দি পাওয়ার 3 ইন্টু কিউ টু দি পাওয়ার 7 মাইনাস 3 মানে 4। তো আমরা n এর মানটা তো বসিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 7c4 বাই 7c3 সমান হচ্ছে p কিউব বাই q4 বাই p4 কিউব কিউব। ঠিক আছে, 7c4 বাই 7c3 এটা একটা সূত্র ছিল মনে আছে, ncr বাই nc r মাইনাস 1, তার মানে হয় n মাইনাস r প্লাস 1 বাই r, আপার মাইনাস লোয়ার বাই এটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো 7 মাইনাস 3 বাই 4, 7 মাইনাস 3 বাই 4 সমান এখানে দেখো q বাই p হচ্ছে, তার মানে হচ্ছে p ইকুয়াল টু q, তার মানে হচ্ছে p ইকুয়াল টু q, এইটা আমরা পেলাম। এবার প্রশ্নটা দেখো, তাহলে আমরা তো এটা জানি p প্লাস q ইকুয়াল টু 1, তাহলে p সমান যদি q হয় তার মানে 2p ইকুয়াল টু 1, তার মানে p ইকুয়াল টু পেয়ে গেলাম হাফ, তাহলে q টাও নিশ্চয়ই হাফ হবে, অতএব q টাও হলো হাফ। তাহলে আমাদের কি হয়ে গেল, n পেয়ে গেছি, p পেয়ে গেলাম, q পেয়ে গেলাম। যাই প্রশ্ন করুক, এবার আমরা প্রশ্নতে আসতে পারবো। তাহলে প্রশ্ন উত্তর করতে হলে npq আমাদের জানতেই হবে, nটা দেওয়াই ছিল, আমরা pটা যখনই পেয়ে গেলাম তখনই জানতে হবে আমরা আলোর কাছাকাছি পৌঁছে গেছি। ঠিক আছে, এরপর প্রশ্নটা দেখে নিশ্চয়ই উত্তরটা বের করতে পারবে। বলেছে 5 বার পুনরাবৃত্ত পরীক্ষায় 3 বারের সাফল্যের সম্ভাবনা কত। তাহলে প্রশ্নটা কিন্তু পাল্টে দিল, একটু n ইকুয়াল টু 5 করে দিল, আর প্রশ্নটা রেখে দিল p x ইকুয়াল টু 4 কত, সরি 3। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, নিশ্চয়ই এটা করতে পারবে। এখানে p টা q টা এখান থেকে নিতে হবে, কিন্তু n টা পাল্টে দিল, 5 বারের পুনরাবৃত্ত বলেছে, তার মানে n টা কিন্তু পাল্টে গেল, নিশ্চয়ই এরপর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 10 এরটা মধ্যক বলে দিয়েছে, তাহলে মধ্যক মানে np, np সমান হচ্ছে 3, আর সমক পার্থক্য মানে হচ্ছে রুট npq সমান হচ্ছে √2। ওখান থেকে আমরা ওখান থেকে প্রথমে আমরা p এর মান পাবো, তারপরে q এর মান পাবো, তারপরে n এর মানটা ওখান থেকে পেয়ে যাব, তারপরে আমরা প্রশ্নের উত্তর করব। তারপরে দেখো 11টা একইভাবে হবে, কিন্তু প্রশ্নটাতে কি আছে দেখো তো, npq পেয়ে যাওয়ার পর npq এর মান বের করার পর প্রশ্নটা দেখো চলকের পক্ষে শূন্য নয় এরূপ মান গ্রহণ করার সম্ভাবনা নির্ণয় করো। চলক বলতে এখানে x, তাহলে x এর মান শূন্য নয় এইটা বের করতে হবে আমাদের। প্রশ্ন হচ্ছে 11 নম্বরে, তাহলে 11 নম্বরে px not equal to 0 বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, 1 মাইনাস px equal to 0 করে দেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রশ্ন 11 নম্বরে, কারণ বাকি n এর মান যা পাবো তো শুধুমাত্র px equal to 0 করলেই হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো 12টা, তো 12টাতে কি বলেছে দেখো, 12টাতে বলেছে 5% ত্রুটিপূর্ণ, তাহলে ত্রুটিপূর্ণ হওয়াটাকে যদি আমরা সাফল্য বলি, তাহলে p equal to হচ্ছে 12টাতে হিন্টস দিচ্ছি আমি, এগুলো কিন্তু সব নিজেরা করতে হবে, কারণ অঙ্ক সবসময় নিজেকেই করতে হয়, শুধুমাত্র হেল্প মানে রাস্তা পথটা একটু দেখে নেওয়ার পর সেই পথটা নিজেকেই চলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে p equal to হচ্ছে 0.5%, 5% মানে হচ্ছে 1/20, তাহলে কিউটার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব 1 - 1/20 হবে তো। আর কি বলেছে, এনটা বলেছে 100, তো এখান থেকে এবার npq যখন পেয়ে গেছি, তার যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দিতে পারবো। বলেছে মধ্যক আর সমপার্থক্য নির্ণয় করো, মানে np বার করতে হবে, np রুট npq বের করতে হবে, নিশ্চয়ই পারবে। 13 নম্বরটা দেখো, একটি বল্টু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা 1/10, তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনাকে যদি আমরা সাফল্য বলি, তাহলে p হচ্ছে 1/10, মোট 400টা বল্টু মানে n ইকুয়াল টু হচ্ছে 400, তাহলে প্রশ্নটা একই আছে, np আর npq বের করতে হবে, হয়ে যাবে নিশ্চয়ই। 14 নম্বরে দেখো, মধ্যক দেওয়া আছে, ভেদমান দেওয়া আছে, মানে ওখান থেকে আমরা npq বার করতে পারবো, তো সেখান থেকে
কমপক্ষে একটি মানে হচ্ছে এক বা তার বেশি, তার মানে কিন্তু লেস গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে কমপক্ষে মানে গ্রেটার ইকুয়াল টু 1, আর সর্বাধিক মানে লেস ইকুয়াল টু, এটা কিন্তু খেয়াল রাখবে। কমপক্ষে বললে গ্রেটার, বাংলার সঙ্গে ইংরেজির একটু ডিফারেন্স মনে হচ্ছে না, তো এটা কিন্তু খেয়াল রাখবে। কমপক্ষে বললে গ্রেটার ইকুয়াল টু, আর সর্বাধিক বললে লেস ইকুয়াল টু হয়, ঠিক আছে। তারপরে দেখো 15টা, n ইকুয়াল টু 6 বলেই দিয়েছে, দ্বিপদ সমসম্ভব চলক x যদি 9p x ইকুয়াল টু 4 ইকুয়াল টু p x ইকুয়াল টু 2 সম্বন্ধে সিদ্ধ হয়, তাহলে p এর মান নির্ণয় করো। তাহলে 15টা তোমরা এটাও তোমরা করতে পারবে। 15টা দেখো একটা সমীকরণ দিয়েছে 9p x ইকুয়াল টু 4 ইকুয়াল টু হচ্ছে 9p x ইকুয়াল টু 4 ইকুয়াল টু p x ইকুয়াল টু 2। n এর মান বলে দিয়েছে 6, n ইকুয়াল টু বলে দিয়েছে 6, তাহলে এটাতে আমরা কি লিখব, 6 pq বলে দেয়নি, তাহলে 6c 4 আছে ইনটু p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 6 মাইনাস 4 মানে 2 সমান হচ্ছে 6c2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার 4। তো এখান থেকে আমাদের pq এর মধ্যে একটা রিলেশন পাবো, তাহলে 9 ইনটু 64 মানে হচ্ছে 62, বলছি 64 মানে 62, এই দুটো সবসময় সমান হয়, তাহলে 64 এর সঙ্গে 62 কেটে গেল, তাহলে 9 ইকুয়াল টু হচ্ছে, এদিকে গেলে আমরা পাবো q স্কয়ার বাই p স্কয়ার, তার মানে q ইকুয়াল টু হচ্ছে 3p, ঠিক আছে। তাহলে q সমান হচ্ছে 3p। আবার আমরা জানি p প্লাস q ইকুয়াল টু হচ্ছে 1, তো এখান থেকে q এর জায়গায় যদি 3p বসিয়ে দিই তাহলে p পেয়ে যাব, তারপরে q পেয়ে যাব, n তো দেওয়াই আছে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, ঠিক আছে। তাহলে আপাতত এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব, ঠিক আছে। তাহলে এইগুলো সব নিজে শেষ করবে, এই অঙ্কটাও শেষ করবে, ঠিক আছে, সবগুলোই করে রাখতে হবে।